গল্পের বাক্স চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস আত্মীয় স্বজন। আজ শুনবেন উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। বুদ্ধদেব ছেলের দিকে তাকালেন। এখন সবে সন্ধে। সুদেবের এই সময় বাড়িতে ফেরার কথা নয়, কিন্তু ফিরেছে এবং তাদের সামনে বসে আছে। তিনি কিছু বলার আগেই মনোরমা বললেন, এইখানে তোর কি কোনো অসুবিধে হচ্ছে? বিন্দুমাত্র নয়, তোমরা আছো, দাদারা রয়েছে, আমি তো খুব নিশ্চিন্তে আছি। কিন্তু মুশকিল হলো, কোম্পানি আমাকে প্রমোশন দিতে চাইছে। সেই সময় ওরা চাইছে ওদের দেওয়া ফ্ল্যাটে থাকি, প্রচুর স্পেস আছে, পার্টি দিতে সুবিধা হবে। সুদেব বিনীত গলায় বলল, আমি প্রথমে রাজি হইনি, কিন্তু ওদের অনুরোধ মানে আদেশে বলা যেতে পারে। না শুনলে আমার ক্ষমতা কেড়ে নেবে নিঃশব্দে। তা আমি বলি কি, আমি যেমন শনিবার এখানে এসে রবিবার ফিরে যাব, তেমনি তোমরাও সপ্তাহের অন্য দিনগুলোতে আমার ওখানে যেতে পারো। এবারের বাইরে তো কোথাও বের হও না, এ সুযোগে সেটা হবে। মনোরমা স্বামীর দিকে তাকালেন। তাকে খুব বিচলিত দেখাচ্ছিল। বুদ্ধদেব বললেন, ঠিক আছে, চাকরির প্রয়োজনে লোকে দূর দেশে গিয়ে থাকে, তোমাকে তো এই শহরেই পাওয়া যাবে। এ কথা বলতে এত কিন্তু কিন্তু করছো কেন? স্বচ্ছন্দে যেতে পারো। সুদেব খুশি হয়ে উঠতে যাচ্ছিল, এই সময় বাসুদেব ঢুকল। তাকে খুব বিপর্যস্ত দেখাচ্ছিল। ভাইকে বাবা মায়ের ঘরে দেখে চাপা গলায় জিজ্ঞাসা করল, বলেছিস? সুদেব মাথা নাড়ল, না। বাসুদেবের মুখ থেকে বেরিয়ে এলো, সে কি? বুদ্ধদেব জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? সুদেব বলল, তোমাদের কথাটা বলতে পারিনি, জামাইবাবুকে পুলিশ আজ অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট? কেন? মনোরমা চমকে উঠলেন। সম্ভবত কোনো পার্টি ট্র্যাপ পেতেছিল, উনি ডেসপারেট হয়ে সে ট্র্যাপে পা দিয়েছেন, ঘুষ নিয়েছেন এবং সেটা হাতে নাতে ধরা পড়েছে। সুদেব বলল, অবশ্যই এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই, আজ অথবা কাল জামিন পেয়ে যাবেন, তারপর কেস লড়তে হবে। ভারতবর্ষে ঘুষের অপরাধ প্রমাণ করা খুব সহজ নয়, জামাইবাবুরও কিছু হবে না। মনোরমা বিড়বিড় করলেন, দেবব্রত ঘুষ নিত? আশ্চর্য, তোমরা কি চোখ বন্ধ করে থাকো? একজন ইনকাম ট্যাক্স অফিসার যা মাইনে পায়, তাতে জামাইবাবুর মতো ঠাটবাট বজায় রাখা যায়? মুশকিল হলো, নিতে নিতেও সাহস এত বেড়ে গিয়েছিল যা রাগঢাক ছিল না। বেশি বেড়ে গেলে যা হয় তাই হয়েছে। আচ্ছা চলি, আমাকে আবার বেরোতে হবে। সুদেব বেরিয়ে গেল ঘর থেকে। বুদ্ধদেব মেজ ছেলের দিকে তাকালেন। কিছু বলবে? না মানে দিদিকে এখন এ বাড়িতে আসতে বললে ভালো হয়। কেন? খুব নার্ভাস হয়ে গেছে, কান্নাকাটি করছে। একা তো। একা কেন? তার মেয়ে জামাই তো আছে। না, জামাই বলে দিয়েছে সে শ্বশুরকে সমর্থন করে না। তার কাকা উকিল, দিদি সেই কাকাকে কেসটা নিতে বলেছিল, জামাই রাজি হয়নি। মেয়ে? মেয়েও তার স্বামীকে সাপোর্ট করেছে। বাহ, এরকম তো শোনা যায় না। দেবব্রতর যা কিছু সম্পত্তি তো ওরাই পাবে, অথচ দেবব্রতর বিপদে ওরা পাশে দাঁড়াচ্ছে না। ব্যাপারটা অন্যায় বলে? পরে দেবব্রত তো ওদের বঞ্চিত করতে পারে সম্পত্তি থেকে, তবু ওরা। না, সততা শব্দ এখনো মানুষের মন থেকে মুছে যায়নি। বুদ্ধদেব তারিফ করলেন। মনোরমা ব্যস্ত হয়ে পড়লেন। তাহলে দেবব্রত এখন কোথায়? পুলিশের হেফাজতে, কাল কোর্টে তুলবে, তখন জামিনের চেষ্টা হবে। গোবিন্দলালের পরিচিত একজন উকিলকে আমরা দায়িত্ব দিয়েছি কেসটার। যদি জামিন না দেয়? বাসুদেব কিছু উত্তর দিতে পারল না, মাথা নিচু করে রইল। সেটা লক্ষ্য করে সুরমা ঢুকরে কেঁদে উঠলেন। বুদ্ধদেব চাপা গলায় জিজ্ঞাসা করলেন, কাঁদছ কেন?
তুমি কিছু করো, মেয়েটার কথা ভাবো। যে যেমন কর্ম করছে তেমন ফল ভোগ করবে, তুমি কেঁদে কি করবে? তুমি তুমি কিরকম বাবা? সেটা তো তোমারই ভালো জানার কথা। তোমার জামাই চুরি করে ফুলে ফেপেছিল, যতদিন সে ধরা পড়েনি ততদিন কেউ তাকে বলেনি কাজটা অন্যায়। এখন ধরা পড়ার পরেও তোমরা তাকে সাহায্য করছো, তার মানে তোমরাও মনে করো ওই চুরি করাটা অন্যায় নয়, তাই না? তার মেয়ে জামাইকে আমার প্রণাম করতে ইচ্ছে করছে। আমি কি দেবব্রতকে সমর্থন করছি? মেয়ের কথা ভেবে কিছু করতে বলছি। ওই তো তোমার আরেক ছেলে জামাই সেটা করে এসছে, তবে আমার কাছে এসে কেউ যেন কান্নাকাটি না করে। বুদ্ধদেব চোখ বন্ধ করলেন। মনোরমা জিজ্ঞাসা করলেন, সুরমা কোথায় আছে? বাড়িতেই। আমি এখানে আসতে বলেছিলাম, রাজি হলো না। বাসুদেব জবাব দিল। কেন? লজ্জায় কি করে মুখ দেখাবে ভেবে পাচ্ছে না। ন্যাকামি। বুদ্ধদেব রেগে গেলেন। এতদিন যখন বান্ডিল বান্ডিল টাকা এসে হাতে দিত, তখন তোমার মেয়ের সংকোচ লজ্জা হতো না? সে জানতো কি করে টাকাগুলো আসছে, তখন নিয়েছে কি করে? অনেক হয়েছে, আমি এ নিয়ে আর কথা বাড়াতে চাই না। বাসুদেব, তোমার জামাইবাবু জেলে গিয়েছে, ছোট বোন স্বামীর সঙ্গে সংসার করতে পারবে না ঠিক করে ডিভোর্স নিতে চাইছে। তোমার ছোট ভাই কোম্পানির দোহাই দিয়ে এ বাড়ি ছেড়ে ক্যামাক স্ট্রিটের ফ্ল্যাটে চলে যাবে বলে আজ জানিয়ে গিয়েছে। এখন বাকি রইলে তোমার দাদা আর তুমি। তোমরাও একটা কিছু করো, বাকি রাখার তো কোনো মানে হয় না। বাসুদেব কাতর গলায় বলল, বাবা, আমি কি আপনাদের কখনো দুঃখ দিয়েছি? দাওনি, এরাও দিত না যদি আমি এত দীর্ঘকাল বেঁচে না থাকতাম। আয়ু দীর্ঘ হলে অশান্তি পেতেই হয়, এ তোমাদের দোষ নয়। বুদ্ধদেবের কথা শেষ হতেই সুরঙ্গমা ঘরে ঢুকল প্রায় ঝড়ের বেগে। মা, এ কি শুনছি? জামাইবাবু? কেউ উত্তর দিল না। সুরঙ্গমা বুঝল এরা জেনে গেছেন। সে বলল, এখন কি হবে? ওদের সব টাকা পয়সা সোনা দানা গভর্নমেন্ট কেড়ে নেবে? বাসুদেব বলল, প্রমাণ করতে হবে ওগুলো ওদের। কি করে প্রমাণ করবে? তোমাদের ছোট জামাই আমাকে প্রায়ই বলতো, তোমার জামাইবাবু যেভাবে লুটছেন, ধরা পড়লে বেরোবার পথ খুঁজে পাবেন না। কিন্তু দিদির কি হবে? আমি কি দিদিকে এখানে নিয়ে আসবো? সে এবারই ঠিকানা জানে, পথও জানে, তোমাকে পাকামি করতে হবে না। বুদ্ধদেব গম্ভীর গলায় বললেন, তোমার উকিল পেয়েছ? হ্যাঁ বাবা। গলা নামালো সুরঙ্গমা। কোথায়, কি নাম? মেজদার বন্ধু, পিন্টুদা। সুরঙ্গমা জবাব দিল। বাসুদেব অবাক। তুই পিন্টুর কাছে গিয়েছিলি? ও কি এখনো কেস করে? ওর স্ত্রী মারা যাওয়ার পর শুনেছিলাম কাজকর্ম ছেড়ে দিয়েছিল। আমি তো ওকে নর্মালি দেখলাম। সব কথা বলেছি, উনি ভেবে বলবেন, হয়তো তোমার সঙ্গে কথা বলতে পারেন। সুরঙ্গমা বাসুদেবকে বলল। মনোরমা এতক্ষণ গুম হয়েছিলেন, বললেন, পিন্টু যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে ওকেই দেবব্রতর কেসটা দেখতে বলো। জানাশোনা ছেলে, আন্তরিকভাবে করবে। না মা। বাসুদেব মাথা নাড়ল। পাড়ার ভেতর সব জানাজানি হয়ে যাবে। তাহলে তুমি মনে করছো ব্যাপারটা এত বড় অন্যায় যে লুকিয়ে রাখা উচিত? বুদ্ধদেব মেজ ছেলের মুখের দিকে সরাসরি তাকালেন। আমি তো কখনো বলিনি অন্যায় নয়। বাসুদেব সাফাই গাইল। তাহলে সে অন্যায়কে তুমি সাপোর্ট করছো? উপায় কি? দিদির কথা ভেবে করতে হচ্ছে। বুদ্ধদেব উঠে দাঁড়ালেন। মানুষের অজুহাত খুঁজে পাওয়ার রাস্তা অফুরন্ত। আপনি যদি আদেশ দেন তাহলে আমি ওদের ব্যাপারে থাকবো না। আমি আদেশ দেব কেন? তোমরা বড় হয়েছ,
ছেলেমেয়ের বাপ হয়েছ, তোমাদের বিচার বুদ্ধি যা বলে সেই মতো করবে। বাসুদেব ফিরে যাচ্ছিল, হঠাৎ দাঁড়িয়ে গেল, সুরঙ্গমার দিকে তাকিয়ে বলল, তুই বোধহয় কাজটা ঠিক করছিস না। কোন কাজ? আজ দুপুর থেকে গোবিন্দলাল আমার সঙ্গে ছিল, সেই ছোটাছুটি করে উকিল ঠিক করল। তখন ওর সঙ্গে কথা হচ্ছিল। টাকা পয়সার সমস্যা ওর এত বেশি যে সবসময় মাথা ঠিক রাখতে পারে না, কিন্তু ছেলেটা ভালো। ব্যাপারটা ভাব। আমার ভাবনা শেষ হয়ে গেছে দাদা, এখন তোমার কাছে ভালো ভালো কথা বলেছে বলে তুমি নরম হয়ে গেছো। সুরঙ্গমা বলল। বুদ্ধদেব বললেন, তোমরা এ ঘর থেকে যাবে, আমাকে একা থাকতে দাও। ওরা চলে গেল। মনোরমা বিছানা থেকে নামতে গিয়ে যন্ত্রণাটা আবিষ্কার করলেন। বাতের ব্যথা বেড়েছে তার। কোনো রকমে খাট ধরে দাঁড়ালেন তিনি। বুদ্ধদেব বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমার এসব ভালো লাগছে না, তুমি বসো। বুদ্ধদেব এগিয়ে এলেন, স্ত্রীর হাত ধরে বললেন, উঠতে পারবে? হ্যাঁ। হঠাৎ ব্যথাটা বাড়ল কেন? জানি না। ধীরে ধীরে আবার খাটে উঠে বসলেন মনোরমা। তারপর উপর হয়ে বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠলেন। সেই সময় শুদ্ধদেব এ ঘরে ঢুকছিল। দরজা থেকে দৃশ্যটা দেখে সে পিছিয়ে গেল। মাকে এভাবে কাঁদতে সে কখনো দেখেনি। মা কেন কাঁদছে ঘরে ঢুকে জিজ্ঞাসা করতে ওর সংকোচ লাগল। ধীরে ধীরে ছাদের এক কোণে চলে এলো শুদ্ধদেব। কলকাতা শহরে এখন কোটি কোটি হিরে জ্বলছে। মায়ের কি হয়েছে জানবার জন্য তার মন ছটফট করছিল। সে নিচের দিকে তাকালো, তারপর আশেপাশের বাড়ির দিকে, এবং তখনই সেই নতুন ভাড়াটে বউটিকে দেখতে পেল। ঘরের ভেতর আয়নার সামনে দাঁড়িয়ে খুব সাজছে। মেয়েটির বয়স হয়েছে, কিন্তু ভাবভঙ্গিতে সেটা ধরা পড়ে না। খোপায় ফুল কুচল মেয়েটি, কালো খোপায় লাল ফুল। লালই তো। একটু বাদেই একজন পুরুষ দরজায় এসে কিছু বলল। মেয়েটি হাত তুলে তাকে দাঁড়াতে বলল। দু তিনবার আয়নায় নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে মেয়েটি দরজার দিকে এগোলো। শুদ্ধদেব বুঝল লোকটি মেয়েটির স্বামী। ছোঁয়া বাঁচিয়ে স্বামীকে চুমু খেয়ে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল মেয়েটি। শুদ্ধদেব নিঃশ্বাস ফেলল। কি সুখী জীবন ওদের। ওদের বলতে মেয়েটির একার। স্বামী যদিও ভাবছে সেও সুখী, কিন্তু বাস্তব কি তাই? মেয়েটির অন্য প্রেমিকের অস্তিত্ব কি স্বামী জানে? তুই এখানে? সুরঙ্গমার গলা পেয়ে ঝটপট ঘুরে দাঁড়ালো শুদ্ধদেব। কখন এসেছিস? এই তো। মায়ের কি হয়েছে? কেন? মা খুব কাঁদছে। কাঁদছে? তাহলে তোর চিন্তায়। আমি কি করেছি? বিয়ে থা না করে একা আছিস তাই। ধ্যাত, মা আমাকে বলেছে বিয়ে না করে আমি ভালো করেছি। সেটা আগে বলেছিল, এখন নয়। এখন আবার কি হলো? তুই তো কোনো খবর রাখিস না। জামাইবাবুকে পুলিশ ধরেছে ঘুষ নেবার জন্য, একেবারে হাতে নাতে। সে কি? হ্যাঁ, আর ছোটদা ক্যামাক স্ট্রিটে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। এসব সহ্য করতে পারছে না মা। বাবা শক্ত, ও সহ্য করার ক্ষমতা আছে। মা নরম, তাই পারছে না। দাদা, তুই আর দুঃখ দিস না। কি করব আমি? তুই এবার বিয়েতে রাজি হ। ধুর, দূর নয়। তোর বিয়ে করতে একটু ইচ্ছা হয় না আমি মানি না, তাহলে তুই ওই ভাড়াটে বউয়ের কীর্তি দেখতিস না। আচ্ছা, মা বাবা যদি শোনে তুই জানলা দিয়ে ওই বাজে মেয়েটার কাণ্ড দেখিস, তাহলে কি কষ্ট পাবে বলতো? মানে? শুদ্ধদেব অনেককাল বাদে চেঁচিয়ে উঠল। তুই ওদের বলবি নাকি? না, আমি কেন বলতে যাব? কিন্তু তুই যদি বিয়ে করিস তাহলে সব সমস্যা মিটে যায়। আমি কথা দিচ্ছি, বৌদিকেও কিছু বলবো না।
বৌদি? বাহ, তুই যাকে বিয়ে করবি সে আমার বৌদি হবে না? ধুর, বুড়ো হতে চললাম, এখন আমাকে বিয়ে করবে কে? তুই রাজি হ, মেয়ের অভাব হবে না। না, অসম্ভব। কেন? কি হবে? তুই তো বিয়ে করেছিলি, শেষ পর্যন্ত একসঙ্গে থাকতে পারলি বল? অল্প বয়সে বিয়ে হলে অনেক কিছু মানিয়ে নেওয়া যায়, কিন্তু এই বয়সে সেটা সম্ভব নয়। অশান্তি হবেই। ও, তার বদলে তুই জানলা দিয়ে দেখে স্বাদ মেটাবি? এই, আমি তোর থেকে অনেক বড়, ভুলে যাস না। না, ভুলছি না। ঠিক আছে, তুই আমার একটা কথা রাখ। কি? আমি একটা চিঠি দেব, কাল সেটা পৌঁছে দিয়ে আসবি। কাকে? আমার এক বন্ধুকে। পোস্টে পাঠা। না, তাতে কাজ হবে না, দেরি হয়ে যাবে। আমার কথাটা রাখ, তোকে আর কখনো বিরক্ত করব না, কথা দিলাম। সুরঙ্গমা হাসল। বেশ, দেব, কিন্তু মায়ের কি হয়েছে তুই জানিস না? জামাইবাবুর জন্য মায়ের মন খারাপ, ও ব্যাপারে কথা বলতে যাস না। সুরঙ্গমা ফিরে গেল। একা দাঁড়িয়ে রইল শুদ্ধদেব। এখন গভীর রাত। বালিশে মুখ গুজে শুয়েছিলেন মনোরমা। তার কেবলই মনে হচ্ছিল, জীবন এমন অদ্ভুত কেন? যে মেয়ে দুদিন আগে মহামূল্য গলদা চিংড়ির মালাইকারি রান্না করে নিয়ে এসেছিল তাদের জন্য, সে এখন চোখে অন্ধকার দেখছে। বাজারে যেদিন দেবব্রত মাছগুলো কিনেছিল, সেদিন নিশ্চয়ই অনেকেই ওকে ঈর্ষা করেছে, নিজেরা কিনতে পারছে না বলে আফসোস করেছে। আর আজ ওর খবর শুনে তারা নিশ্চয়ই উল্লসিত হবে। সুরমা খুব দ্রুত অনেক কিছু পেয়েছে। সংসার করতে গেলে একটা মেয়ের যা যা দরকার হয় তার ঢের বেশি পেয়েছ। মেয়েকে সুখী দেখতে কোন মায়ের ইচ্ছে হয় না? কিন্তু ওর এই বিপুল সুখ দেখে কোথাও একটা অস্বস্তি হতো। বারংবার মনে হতো ভাগ্যে সইবে তো। বারংবার মনে হতো ভাগ্যে সইবে তো। সেইটে যে সত্যি হয়ে যাবে তাকে জানত। বুদ্ধদেব শুয়ে আছেন 1.5 হাত দূরে, মাঝখানে একটা মোটা পাশ বালিশ। ওই পাশ বালিশ ডিঙিয়ে বা সরিয়ে অনেক অনেক বছর ওরা ঘনিষ্ঠ হয়নি। আজ তার খুব ইচ্ছে হলো মানুষটাকে স্পর্শ করতে। মনোরমা পাশ বালিশটাকে নিচে সরিয়ে হাত বাড়ালেন, বুদ্ধদেবের বাজুতে আঙুল রাখলেন। ঘুম আসছে না? অন্ধকারে বুদ্ধদেবের গলা বাজল। না। ওষুধ খাবে? খেয়েছি, তবু আসছে না। এটাই নিয়ম। মানে? প্রথম প্রথম 8খানা ট্যাবলেটে ঘুম এনে দিত, তারপর একটা লাগলো, এখন 2টো খেতে হয়, তাও ঘুম আসছে না। মনে যত বিষ জমা হচ্ছে, শরীর তত প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। একটা সময় আসবে যেদিন কোনো ওষুধেই ঘুম আসবে না। কথা বললেন না মনোরমা কিছুক্ষণ। স্বামীর হাতের স্পর্শ পাচ্ছিলেন আঙুলের ডগায়। এই হাত কিরকম শীর্ণ হয়ে গেছে এখন। সেই সব পেশিগুলো কোথায় উধাও হয়ে গেল? তিনি শেষ পর্যন্ত ফিসফিস করে বললেন, এরকম কেন হলো? বুদ্ধদেব বললেন, স্বাভাবিক। স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখে যেতে হয়েছিল তার সাধের যদুবংশ ধ্বংস হয়ে যাচ্ছে। স্বয়ং ঈশ্বর হয়েও তিনি ওদের রক্ষা করতে পারেননি। আমরা তো কোন ছাড়। সময় বড় নিষ্ঠুর মনোরমা। এখন দিন যত যাবে তত এইসব ঘটনা দেখতে হবে। দীর্ঘ জীবন, অভিশাপ। আমি এই জীবন চাইনি। কে চেয়েছিল? আমি? কখনো নয়। 7 দিন আগেও যদি মারা যেতাম, তাহলে এইসব ঘটনা চোখে দেখতে হতো না। ঠিক বলেছ। এখন ভয় হয়। কি ভয়? ধরো তুমি যেমন অসুস্থ, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকব? আরও কত দুঃখ কষ্ট আমাকে সহ্য করতে হবে।
সেটা তো আমারও। তোমার কিছু হলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। মাথার উপর তুমি আছো বলে এরা এখনো মুখের উপর অন্যায় কিছু বলতে সাহস পায় না। তুমি না থাকলে, তুমি ভেবে দেখো, আরও 10 বছর আমি বেঁচে আছি, কথা বলতে পারি না, বিছানায় অসাড়ে প্রাকৃতিক কাজগুলো করে যাচ্ছি। প্রথম দিকে এরা নিশ্চয়ই আয়া রাখবে, পরে খরচের দোহাই দিয়ে যে কি করবে ভাবতেই গা শিউরে ওঠে। ওভাবে বাঁচার কোনো মানে হয় না। ঠিক বলেছ, এখনই মনে হয় সে কথা। কি মনে হয়? কেন বেঁচে আছি? সেই এক কথা বলা, এক খাবার খাওয়া, এক বাতের যন্ত্রণায় কষ্ট পাওয়া, এর বাইরে নতুন কোনো আশা আমার নেই। বেঁচে আছি শুধু তোমার জন্য। তা তুমি আর কত কথা বলবে আমার সঙ্গে? অর্থহীন, একদম অর্থহীন। বুদ্ধদেব উত্তেজিত হয়ে উঠে বসলেন। তাহলে মেয়ের জন্য তুমি অমন করে কাঁদলে কেন? ওদের জড়িয়ে থাকতে চাও কেন? আছি বলেই করছি, অভ্যেস করছি। জীবন থেকে তোমার পাওয়ার কিছু নেই? না, নেই। আমারও সেই কথা। তবু বেঁচে থাকতে হবে, না চাইলেও কষ্ট পেতেই হবে। যদি বলি তার একটা রাস্তা আছে। কি রাস্তা? আমি যা বলবো তাতে তুমি রাজি হবে? তোমার কথার অবাধ্য আমি কখনো হয়েছি? আমরা যদি মরে যাই? মরে যাব? কি করে মারা যাব? মরে যাওয়ার তো কত উপায় আছে, তার মধ্যে দুটো খুব সহজ, যাতে কষ্ট কম হবে, সেইটা বেছে নিলে কেমন হয়? অনেক দিন বাদে উত্তেজিত হবার সুযোগ পেলেন বুদ্ধদেব, তাই কথা বলতে বলতে স্ত্রীর হাত ধরলেন চেপে। মনোরমা বললেন, তাহলে তো আত্মহত্যা করতে হবে। আত্মহত্যা? তাই তো। বেশ, তাই সই, আত্মহত্যা বলতে পারো। কিন্তু আত্মহত্যা তো মহাপাপ, নরকে গিয়ে পচতে হবে। নরক? কোনো প্রমাণ আছে? মানুষ মরলে কি হয় কেউ প্রমাণ করতে পেরেছে? নির্বোধের মতো কথা বলো না। স্বর্গ নরক সব মানুষের বানানো। যেহেতু মানুষ জানে না মরণের পরে কি আছে, তাই সাধু সন্ন্যাসীরা ভয় দেখাবার জন্য ওই গপ্প তৈরি করেছে। এই যে এত ষাঁড় বেনারসের রাস্তায় ঘুরে বেড়ায়, মারা যাওয়ার পর তো তাদের কৈলাসে জমায়েত হবার কথা। রাবিশ! তুমি ভগবানে বিশ্বাস করো না, তাই এই কথা বলছো? ভগবান? তিনি তো মানুষের সৃষ্টি। মানুষ যদি তাকে না বানাতো তাহলে তিনি কোথায় থাকতেন? কি যা তা বলছো! আচ্ছা, তুমি বিবেকানন্দকে মানো? ও মা, এ কি কথা! তিনি অবতার ছিলেন। বেশ, বিবেকানন্দ বলেছেন যে ফুটবল খেলে, ফুটবলটাই তার দেবতা। ঈশ্বর বলে কিছু নেই। মানুষকে ভালোবাসলেই ঈশ্বরকে সেবা করা হয়। কি বলবে? তবু তবু তোমার মন থেকে খুঁতখুঁতানি যাচ্ছে না, তাই তো? বেশ, আমাদের দেশে ব্রাহ্মণরা খুব উদার ছিলেন। সমস্যা তৈরি হলেই টাকা পয়সা নিয়ে তার সমাধান করে দিতেন। আত্মহত্যা করলে তার আত্মীয়দের প্রায়শ্চিত্ত করতে হয়। তাই এক্ষেত্রে আমরা প্রায়শ্চিত্ত জীবিত অবস্থায় করে যাব। সেটা হয়, টাকা দিলে এদেশে সব হয়। বুদ্ধদেব হাসলেন। তবে সে কথা তুমি কাউকে বলো না, প্রতিজ্ঞা করো। বেশ। না, আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো। না, মানে? মনোরমা। কি? তোমার কি কোনো স্বাদ অপূর্ণ আছে? কি আর বলবো, বড় জামাইকে যদি পুলিশ ছেড়ে দেয় তাহলে বড় খুশি হই, আর ছুটকিটা যদি মাথা ঠান্ডা করে স্বামীর কাছে ফিরে যায়। এই জন্যই শাস্ত্রে বলেছে সংসার মানে মায়া। সংসার থাকলে মায়া তো মনে আসবেই, তাতে দুঃখ পাবে। এবার ধরো তোমার ছুটকি ডিভোর্স নিয়ে একটা
লপেটা পাঞ্জাবিকে বিয়ে করলো, তুমি খুশি হবে? সে কি, না না। তোমার বড় জামাই 10 বছর জেলে বাস করলো, তার সমস্ত সম্পত্তি গভর্নমেন্ট ক্রোক করে নিল। তোমার বড় মেয়ে ভিখিরি হয়ে গেল, তুমি দেখবে? কি বলছো? তোমার বড় ছেলে বুড়ো বয়সে এক নর্তকীর পাল্লায় পড়ে উচ্ছনে গেল, তা তুমি সহ্য করতে পারবে? তোমার ছোট ছেলে কামাকি স্ট্রিটে গিয়ে আর ফিরে আসেনি। তোমার বড় বউ ছি ছাড়িয়ে দিয়ে তোমাকে ঘর মুছতে বললে তোমার কেমন লাগবে? তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? না মনোরমা, আমার মাথা ঠিক আছে। এ পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। যত দেরি করে মরবে তত তুমি এসব দেখতে পাবে। এখন তোমার আমার হাতে সংসারকে কন্ট্রোল করা চাবি নেই। এখন আমরা পুতুল, যেমনভাবে নাচাবে তেমনই নাচতে হবে। আমি আর পারছি না মনোরমা। দেখো, তুমি গতকাল যা করেছো, গত পরশু যা করেছো, আজ তাই করেছো, আগামীকালও তাই করবে। তার চেয়ে এই পৃথিবী থেকে মুক্তি নেওয়া ভালো। বুদ্ধদেব আবার শুয়ে পড়লেন। মনোরমা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর সামান্য এগিয়ে গেলেন। তার নাকে সেই চেনা গন্ধটা এলো। বিয়ের পর থেকেই এই গন্ধটা তিনি পেয়ে আসছেন। বুদ্ধদেবের শরীরের কাছে এলেই তিনি ওই ঘ্রাণ পান। সকালে বিছানা তোলার সময় যখন বুদ্ধদেব ধারে কাছে থাকেন না, তখন ওই গন্ধটা তাকে জানিয়ে দেয় এখানে বুদ্ধদেব শুয়েছিলেন। তিনি স্বামীর পায়ে হাত রাখলেন। বেশ, তুমি যা ভালো মনে করবে তাই করো। বাবার আদেশ মতো জগন্নাথ ঠাকুরকে খবর দিয়েছিল বুদ্ধদেব। তিনি যখন এলেন তখন বাড়িতে কেউ নেই। এ বাড়িতে জগন্নাথ কাজ করছেন অনেক দিন। তার বাবাও এখানে কাজ করে গেছেন। জগন্নাথ বুদ্ধদেবের সামনে বসে বললেন, বলুন কি করতে হবে? শ্রাদ্ধ। হ্যাঁ, কে মারা গেল? বড় খোকা তো আমায় কিছু বলেনি। কেউ মারা যায়নি। জীবদ্দশায় আমি এবং আমার স্ত্রী নিজেদের শ্রাদ্ধ করে যেতে চাই। আপনার শাস্ত্রে তার কোনো বিধান আছে? ও, তাই বলুন। ছেলে মেয়েদের ওপর কোনো ভরসা নেই? এটা অবশ্য ঠিক কথা নয়। বড় খোকা আপনাদের খুবই শ্রদ্ধা করে। আপনাকে আমি উপদেশ দিতে ডাকিনি। ও বেশ, হয়ে যাবে। আপনি দিন 7 মধ্যেই দিন দেখুন। জগন্নাথ ঠাকুর পাঁজি দেখলেন, বললেন, ঠিক আছে, আমি এখানে এসে শ্রাদ্ধ করতে পারি, আবার আপনারা আমার ওখানেও যেতে পারেন। আমার স্ত্রীর পক্ষে অতটা হাঁটা সম্ভব নয়। আপনি এখানে আসুন, হিসেব করে বলুন, আমি মূল্য ধরে দিতে চাই। কত পড়বে? শ্রাদ্ধের তো রকম ফের আছে, আপনি কি ধরনের চান? যা নইলে নয় তাই। 1,000-1,500 লাগবে, আমি সব নিয়ে আসব। এটা কিন্তু স্বাভাবিক মৃত্যুর শ্রাদ্ধ নয় ঠাকুরমশাই। তাহলে ধরুন অপঘাতে মৃত্যু। সে কি, আপনাদের দুজনের অপঘাতে মৃত্যু হবে কেন? ধরুন ধরুন যদি হয়ে যায়, তাহলে আমি কোনো রিস্ক নিতে চাই না। দেখুন, নর্মাল শ্রাদ্ধ আর অপঘাতে মৃত্যুর শ্রাদ্ধ সম্পূর্ণ আলাদা। আপনি ঠিক কী চান তাই বলুন। আমি ভেবেই বলেছি। তাহলে 2,000 পড়বে। তাই দেব। কিন্তু ধরুন আপনাদের নর্মাল মৃত্যু হলো, তখন কিন্তু আবার নতুন করে শ্রাদ্ধ করতে হবে, ডবল খরচ। খরচের ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দিন। বুদ্ধদেব বললেন, আপনি দিন দেখুন, এই সপ্তাহেই করতে চাই। জগন্নাথ দিন বলে দিলেন। বুদ্ধদেবকে কোনো ব্যবস্থা করতে হবে না। যাবতীয় সামগ্রী ঠাকুরমশাই নিজে নিয়ে আসবেন। আগামীকালই শ্রাদ্ধের দিন আছে। ব্যাপারটা আর কাউকে বলেননি বুদ্ধদেব। মনোরমাকেও নিষেধ করেছিলেন বলতে। তাই সকালবেলায় ঠাকুরমশাই
ট্যাক্সি করে মালপত্র নিয়ে বাড়িতে ঢুকতেই শুদ্ধদেবের মুখোমুখি হলেন। শুদ্ধদেব বাজার করে ফিরছিল। সে জিজ্ঞাসা করতে জগন্নাথ ঠাকুর জানালেন, সে কি, তুমি জানো না আজ তোমার বাবার শ্রাদ্ধ? শ্রাদ্ধ? হা হয়ে গেল শুদ্ধদেব। বাবার? কি যা তা বলছেন? হ্যাঁ গো, শাস্ত্রে বিধান আছে। বেঁচে থাকতে বাবা শ্রাদ্ধ করে যাচ্ছেন? হ্যাঁ, তোমাদের বলেননি? না। আরে যে সে শ্রাদ্ধ নয়, অপঘাতে মৃত্যুর শ্রাদ্ধ। শুদ্ধদেবের মাথা খারাপ হয়ে গেল। সে প্রথমে বাসুদেবের কাছে গেল। মেজ ভাইয়ের ঘরে অনেক দিন যায়নি সে। দরজা খুলে সর্বাণী অবাক। সে জিজ্ঞাসা করল, কি ব্যাপার দাদা, কিছু হয়েছে নাকি? না মানে তোমরা কি কিছু জানো? অন্যদিকে তাকিয়ে প্রশ্ন করল শুদ্ধদেব। কি? বাবা আজ তার শ্রাদ্ধ করছেন, অপঘাতে মৃত্যুর শ্রাদ্ধ। হ্যাঁ, কোথায়? এ বাড়িতেই। শুনেছিলাম কেউ কেউ গয়ায় গিয়ে এমন শ্রাদ্ধ করিয়ে আসেন। বাবা বাড়িতে বসেই বাসুদেবকে ডাকো। বাড়িতে হইচই পড়ে গেল। এখন প্রত্যেকের অফিস এবং স্কুলে যাওয়ার তাড়া। তবু সবাই বুদ্ধদেবের দরজায় চলে এলো। জগন্নাথ ঠাকুর ততক্ষণে জিনিসপত্র সাজাতে বসে গেছেন। বুদ্ধদেব এবং মনোরমার স্নান শেষ। নতুন কাপড় পরেছেন দুজনেই। সুদেবে কথা বলল, ঠাকুরমশাই, আপনি কি শান্তি সস্তায়ন করছেন? বুদ্ধদেব জবাবটা দিলেন, না, উনি আমার এবং তোমাদের মায়ের শ্রাদ্ধের ব্যবস্থা করছেন। বেঁচে থেকে যদি করে যাই তাহলে মারা গেলে তোমাদের আর ঝামেলায় পড়তে হবে না। এ নিয়ে ব্যস্ত হবার কিছু নেই। বাসুদেব বলল, বাবা, এ কি করছেন আপনি? আমাদের উপর আপনার একটুও আস্থা নেই? বুদ্ধদেব বললেন, না থাকলে এতদিন এ বাড়িতে আছি কি করে? আসলে এটা তোমাদের মায়ের এক ধরনের অভিলাষ। স্বামী হিসেবে সেটা পূর্ণ করা আমার কর্তব্য। স্বপ্না জিজ্ঞাসা করল, কিন্তু আপনি কি অপঘাতে মৃত্যুর শ্রাদ্ধ করাচ্ছেন? করিয়ে রাখি, তবে তোমাদের চিন্তা নেই। জগন্নাথ বলছে অপঘাতে মৃত্যুর শ্রাদ্ধ করালে স্বাভাবিক মৃত্যু হলে সেটা কাজে লাগে না, আবার শ্রাদ্ধ করতে হয়। তখন তোমরা সুযোগ পাবে। বাসুদেব বলল, আমি বুঝতে পেরেছি আপনারা খুবই আঘাত পেয়েছেন। তবে দেবব্রত আজ জামিন পেয়ে যাবে। গোবিন্দলালের উকিল সব ব্যবস্থা করে ফেলেছে। সুদেব বলল, বাবা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি চাকরি রাখার জন্য বাধ্য হয়ে ক্যামাক স্ট্রিটে যাচ্ছি। আমার মন এখানেই পড়ে থাকবে। তাছাড়া শনি রবিবারে তো এখানে এসে থাকবো। আমি আপনাদের ছেড়ে চলে যাচ্ছি না। বাহ, খুব ভালো। ছুটকি, তুই কিছু বলবি? সুরঙ্গমা হঠাৎ কেঁদে উঠল। মুখে কিছু বলল না। বুদ্ধদেব বললেন, যাও, তোমরা যে যার কাজে যাও, দেরি করো না। জগন্নাথ, শুরু করো হে। সুরঙ্গমা চলে এলো মনোরমার কাছে। তুমি আমাকে বললেই পারতে। কি বলবো? মনোরমা মুখ তুললেন না। আমি ডিভোর্স করছি, এটা তোমরা মানতে পারছো না। সুরঙ্গমা কান্না চাপল। তুই যা করলে সুখী হবি তাই কর। ছেলেরা স্কুল এবং অফিসে চলে যাবে ভাবলেও যেতে পারল না। স্বপ্না বলল, না, আজ যেও না। তোমার বাবার শ্রাদ্ধ হচ্ছে আর তুমি অফিসে গিয়ে বসে থাকবে? সুদেব বলল, একা বাবার নয়, মায়েরও। তবে দিদিও নিষেধ করেছে মেজদাকে যেতে। আরে আমার তো তোমার মেজদার মতো ব্যাংক নয় যে না গেলেও কিছু এসে যাবে না। এরকম হুটহাট ছুটি নিতে কত সমস্যা হয় জানো? বাহ, তোমার অসুখ বিসুখ করতে পারে না? তা পারে। তাহলে অফিস থেকে ফোন করলে বলবে অসুস্থ, ঘুমাচ্ছে। সুদেব নিজের ঘরে ফিরে গিয়ে ঘড়ি দেখল। প্রায় 9টা বাজে। তৈরি হয়ে যেতে গেলে সময়ে যাওয়া যেত না। তার চেয়ে আজ একটু পর থেকেই বিয়ার সেশন শুরু করা যাবে। তারপর লাঞ্চ শেষ করে টানা ঘুম।
হঠাৎ মনে হলো দুপুরবেলার স্বপ্নাকে সে অনেক দিন দেখেনি। অফিসের পোশাক বদলে বাবার ঘরে চলে এসেছিল বাসুদেব। ঘরের এক কোণে বাবু হয়ে বসে জগন্নাথ ঠাকুরের মন্ত্র পড়া শুনছিল। সে দেখছিল মনোরমা চোখ বন্ধ করে বসে আছেন। বুদ্ধদেব অনেকটা স্বাভাবিক। হঠাৎ এরা অপঘাতের ভয় পেয়ে আগে ভাগে আত্মহত্যা করতে চাইছে কেন মাথায় ঢুকছিল না বাসুদেবের। নিশ্চয় এর পেছনে রহস্য রয়েছে। শুদ্ধদেব আজ তীব্র অভিমানে আক্রান্ত। এত বছর ধরে বাবা মায়ের সেবা করে তার ধারণা হয়েছিল যে সে ওদের আপনজন, শুধু বড় ছেলে হিসেবে নয়, তার কাজকর্মে ওরা খুবই খুশি। কিন্তু আজ এত বড় সিদ্ধান্ত ওরা নিয়েছেন, অথচ তাকে বিন্দু বিসর্গ জানাননি। এটা সে ভাবতে পারছিল না। বাকি দুই ছেলের সঙ্গে তার কোনো তফাতি করলেন না ওরা। শ্রাদ্ধ শুরু হয়ে যাওয়ার পর একটাও কথা না বলে সে নিজের ঘরে চলে এসেছিল। এখন তার মনে হচ্ছে পৃথিবীতে স্বার্থ নিয়েই সবাই চলে। বাপ মা ভাই বোন সম্পর্কগুলো ঘোমটার মতো। ভেতরে ভেতরে প্রত্যেকে নিজস্ব সুখ নিয়ে আলাদা ভাবনা ভাবে। না হলে বাবা মা তাকে একটু গুরুত্ব দিতেন। নিজেকে হঠাৎ নির্বোধ বলে মনে হচ্ছিল তার। সে ঠিক করল তাকে না ডাকলে সে ওই ঘরে যাবে না। এবং তখনই তার মনে পড়ল চিঠিটার কথা। আজ সকালে সুরঙ্গমা তাকে দিয়ে গিয়েছে পৌঁছে দেবার জন্য। চিঠিটা এক ভদ্রমহিলার নামে লেখা। খামের উপর ঠিকানাটা তাই বলে। ভেতরে কি আছে তা জানে না শুদ্ধদেব। মুখ বন্ধ করে দিয়েছে সুরঙ্গমা। দিয়ে বলেছিল, আমি ওর অফিসে ফোন করেছিলাম, ছুটি পচে যাচ্ছে বলে ছুটি নিয়ে বাড়িতে আছে, তোমার যখন সময় হবে তখন যেও। শুদ্ধদেব বাধ্য হয়ে রাজি হয়েছিল। তবু জিজ্ঞাসা করেছিল, ইনি কে? আমাদের আত্মীয়ের মধ্যে পড়ে, ওর মাসতুতো বোন, সবই তার ননদ, তুমি চিনবে না। এখন শুদ্ধদেবের মনে হলো বাড়িতে বসে থাকার চেয়ে ঘুরে এলে বরং ভালো লাগবে। একা বসে থাকলে মনে নানান ভাবনা আসে, আর সেগুলো সুখের নয়। এখন সবে 9:30, কারো বাড়িতে যাওয়ার পক্ষে খুব অসময় নয়। পোশাক বদলে সে বেরিয়ে পড়ল। ট্রামে চেপে ওয়েলিংটনে নেমে সে হাঁটতে লাগল। তালতলা তার চেনা। একসময় বাঙালি পাড়া ছিল, এখন অবাঙালির সংখ্যা বেশি। নাম্বার মিলিয়ে নির্দিষ্ট বাড়ির সামনে পৌঁছে বুঝল একসময় অবস্থা ছিল। একটু পুরনো হয়ে গেলেও বাড়িতে গেট আছে। দোতলা বাড়িটার গায়ে অনেক কাল রং না পড়লেও গঠন বলে দেয় কোনো একদিন সুসময় ছিল। গেট পেরিয়ে ভেতরে গিয়ে সে প্রথমে কাউকে দেখতে পেল না। নিচে দেওয়ালে ঝোলানো 5খানা লেটার বক্স, প্রত্যেকের উপাধি এক। অঞ্জনা মুখোপাধ্যায় নামটা একটা লেটার বক্সের গায়ে দেখতে পেল সে। ওটার মধ্যে চিঠিটা ফেলে দিলেই হ্যাপা চুকে যায়, কিন্তু সুরঙ্গমা বলেছে হাতে হাতে দিতে। হয়তো ওর ডিভোর্সের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ কথা আছে। লেটার বক্সে নামের পাশে লেখা রয়েছে দোতলা। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠল শুদ্ধদেব। সামনের দরজাটি বন্ধ, তার গায়েও ওই এক নাম লেখা রয়েছে। সে বেল টিপল। দ্বিতীয়বার টেপার পর চলে আসবে কিনা এমন যখন ভাবছে, তখন দরজা খুলল। মাথায় তোয়ালে জড়ানো, শরীরে হাউসকোট এক ভদ্রমহিলা উঁকি মারলেন। কি চাই? আপনার একটা চিঠি আছে। শুদ্ধদেবের মুখ অন্যদিকে ঘুরে গেল। কোত্থেকে আসছেন? মহিলা সন্দিগ্ধ। সুরঙ্গমা এই চিঠি পাঠিয়েছে। সুরঙ্গমা? ভদ্রমহিলা বেশ অবাক। শুদ্ধদেব ফাঁপড়ে পড়ে গেল। সুরঙ্গমার কথাবার্তায় মনে হয়েছিল এই ভদ্রমহিলা তাকে ভালোভাবেই চেনেন, কিন্তু এখন মনে হচ্ছে সেরকম ঘটনাই নয়। তবু সে জিজ্ঞাসা করল, বোধহয় ভুল হয়েছে, আপনি বোধহয় অঞ্জনা মুখোপাধ্যায় নন? আমি অঞ্জনা মুখোপাধ্যায়। এ ব্যাপারে আপনার কোনো ভুল হয়নি। তাহলে আচ্ছা, আমি যাই।
দাঁড়ান, সুরঙ্গমা আপনার কে হয়? আগে বোন, ছোট বোন। ওর বিয়ে হয়েছিল গোবিন্দলালের সঙ্গে। গোবিন্দলালের মাসতুতো না পিসতুতো বোনের ননদ আপনি, এমন কথাও বলেছিল। হো হো, অঞ্জনা হেসে ফেলল। তাই বলুন, গোবিন্দলালদার স্ত্রী? হ্যাঁ, নামটা তো সুরঙ্গমাই। আসলে ওই নাম শুনলে আর একটা নাম মনে আসে, সুদর্শনা। দিন। চিঠিটা নিয়ে অঞ্জনা বলল, কি কাণ্ড, আপনি তো চলেই যাচ্ছিলেন। চলে গেলে কি ভাবতো আমাকে? আমি না কিছুতে নাম মনে রাখতে পারি না। আরে, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। না, কাজ তো হয়ে গেছে, এবার আমি চলি। শুদ্ধদেব হাত জোর করল। কক্ষনো না, আপনি সুরঙ্গমার দাদা, আপনাকে চা না খাইয়ে ছাড়ব না। চা? না না, আমি চা দিনে একবারই খাই, সেটা ঘুম থেকে উঠে। তাহলে কফি? কফি খেলে রাত্রে আমার ঘুম হয় না। তাহলে শরবত? আমি আপনাকে ছাড়ছি না, বসুন প্লিজ। নইলে বুঝবো চিনতে না পেরে আমি যে অন্যায় করেছি, আপনি সেটা মার্জনা করেননি। অগত্যা বসতে হলো শুদ্ধদেবকে। খাম হাতে পর্দা সরিয়ে ভেতরে চলে গেল অঞ্জনা। খুব অস্বস্তি হচ্ছিল শুদ্ধদেবের। এভাবে কোনো মহিলার বাড়িতে গিয়ে সে কখনো একা বসে থাকেনি। চলে গেলে কেমন হয়? দরজা তো ভেজানো, কিন্তু সেটা করলে সুরঙ্গমা রেগে যেতে পারে। অঞ্জনা নামটা বেশ ভালো। নদীর নাম অঞ্জনা, পাখির নাম অঞ্জনা। বেশ চেহারা, স্বাস্থ্য টাস্থ্য ভালো। সিনেমার হোর্ডিংয়ে এই রকম ফিগার দেখা যায়। যাদের বয়স 40 হয়ে গেছে অথচ মেকআপের কল্যাণে এখনও সুন্দরী, তাদের দলে ইনি স্বচ্ছন্দে ঢুকে যেতে পারেন। বাঙালি মেয়েদের মহিলা হয়ে গেলেই তলপেট, কোমরে পাউরুটির মাথার মতো চর্বি জমে যায়। ইনি তার ব্যতিক্রম। এখনও এর মুখে বয়স তেমনভাবে আঁচড় ফেলতে পারেনি। ভদ্রমহিলার সঙ্গে কে কে থাকেন জানা যাচ্ছে না। শুদ্ধদেবের মনে হলো তাদের পাশের বাড়ির নতুন ভাড়াটে বউটির চেয়ে অঞ্জনা দেখতে অনেক ভালো, অন্তত উপরে উপরে তো বটেই। এইটুকু ভাবতেই ওই বয়সেও তার মুখে রক্ত জমল। ছি ছি, এ কি কুচিন্তা তার মাথায় এলো! গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস, আত্মীয় স্বজনের 6ষ্ঠ পর্ব। আর গল্প পাঠে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম রোমানানুপুর।